আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৪। ভারত-পাকিস্তান সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের পরীক্ষা করেছিল চীন, মার্কিন প্রতিবেদনে দাবি। ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। ট্রাম্পের ২৮ দফা নিয়ে উভয় সংকটে জেলেন্সকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। রোববার ২৩ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। চীন গত মে মাসে সুযোগ বুঝে ভারত-পাকিস্তান সংঘাতকে তাদের প্রতিরক্ষা সক্ষমতার পরীক্ষা ও প্রচারের জন্য কাজে লাগিয়েছে। দ্বিদলীয় মার্কিন কমিশনের বার্ষিক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। গত মঙ্গলবার প্রকাশিত ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং ৪ দিনের এই সংঘাতকে কাজে লাগিয়ে তাদের আধুনিক অস্ত্রের পরীক্ষা ও বিজ্ঞাপন চালিয়েছে। ভারতের সঙ্গে তাদের চলমান সীমান্ত উত্তেজনা ও তাদের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্পের লক্ষ্য পূরণে এটি সহায়ক হবে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই সংঘর্ষে প্রথম চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা, যার মধ্যে রয়েছে HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম, PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এবং J-10 যুদ্ধবিমান সক্রিয় যুদ্ধে ব্যবহৃত হয়েছে। এটি বাস্তবার্থে মাঠের পরীক্ষা হিসেবে কাজ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এরপর চীন নাকি জুনে পাকিস্তানকে J-35 পঞ্চম প্রজন্মের ৪০টি যুদ্ধবিমান, KJ-৫০০ বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দিয়েছিল। কমিটির শুনানি ও গবেষণা এবং প্রকাশ্যে আসা তথ্য ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কয়েক সপ্তাহ পর চীনের দূতাবাসগুলো ভারত-পাকিস্তান সংঘর্ষে তাদের অস্ত্র ব্যবস্থার সাফল্যের প্রশংসা করে, যা অস্ত্র বিক্রি বৃদ্ধির চেষ্টা ছিল। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, মে মাসের এই সংঘাতকে প্রক্সি যুদ্ধ বলা হলে উস্কারণী দাতা হিসেবে চীনের ভূমিকাকে বাড়িয়ে বলা হবে। ভারত-পাকিস্তান সংঘাত, রাফাল যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন। প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে, ভারত-পাকিস্তান সংঘাতের পর ফরাসি রাফাল যুদ্ধবিমানকে হেয় করতে চীন ভুয়া তথ্য প্রচার চালিয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনা প্রতিনিধি দল ফরাসি রাফালের বিপক্ষে তাদের নিজস্ব J-35-এর পক্ষে ভুয়া প্রচার শুরু করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ভিডিও গেমের ছবি প্রচার করে দাবি করে সেগুলো চীনের অস্ত্রে ধ্বংস হওয়া যুদ্ধবিমানগুলোর ধ্বংসাবশেষ। প্রতিবেদনে দাবি করা হয়, চীনা দূতাবাসের কর্মকর্তারা ইন্দোনেশিয়াকে ফ্রান্সের সঙ্গে প্রক্রিয়াধীন থাকা রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি থামাতে রাজি করিয়েছিলেন। তবে চীন এসব প্রতিবেদনকে ভুয়া তথ্য বলে উড়িয়ে দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং রাফাল নিয়ে ভুয়া তথ্য প্রচারের বিষয়ে ব্রিফিংয়ে এই প্রশ্নের জবাবে বলেন, আপনারা যে শতকথিত কমিশনের কথা বলছেন, তারা সবসময় চীনের প্রতি আদর্শগত বিদ্বেষ পোষণ করে। তাদের বলার মতো বিশ্বাসযোগ্য কোনো কিছু নেই। মাওনিং আরও যোগ করেন, কমিশন তৈরি করা প্রতিবেদনই নিজে একটি ভুয়া তথ্য। ভারত-পাকিস্তান সংঘাত, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিল।
ভারত এই হামলায় জড়িতদের পাকিস্তানের সঙ্গে যোগসূত্র রয়েছে বলে ভারত অভিযোগ করে, তবে পাকিস্তান এই অভিযোগ নাকচ করে। গত ৭ মে ভারত অপারেশন সিন্দুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালিয়ে বসে। জবাবে পাকিস্তানও পাল্টা আঘাত করে। পাল্টাপাল্টি হামলার পর দুই পক্ষের মধ্যে সংঘাত বেঁধে যায়। এই সংঘাত ৪ দিন ধরে চলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতায় ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে নরেন্দ্র মোদী সরকার ট্রাম্পের এই মতকে অস্বীকার করে। তারা দাবি করেছে দুই দেশ দ্বৈতনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধে রাজি হয়। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA বোর্ড অফ গভর্নর্সের এক অধিবেশনে এ দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং IAEA এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সংস্থায় পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি NPT ও IAEA এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারাবদ্ধ, কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে IAEA এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং ১৯৯৫ সাল থেকে NPT পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। ইউক্রেন যুদ্ধে নিরসনে ২৮ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব মানলে পুরো দোনবাস অঞ্চল ইউক্রেনকে দিয়ে দিতে হবে, আর না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপের দিকে যাবে। এমন অবস্থায় উভয় সংকটে পড়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জেলেনস্কি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ২৮টি কঠিন শর্ত গ্রহণ করা অথবা প্রধান মিত্রকে হারানোর ঝুঁকি, এই দুয়ের মধ্যে এখন দেশকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। রয়টার্স জানিয়েছে, পরিকল্পনাটি প্রত্যাখ্যান করলে ট্রাম্পের প্রশাসন ইউক্রেনকে গোয়েন্দা সহায়তা ও সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে বলে হুমকি দিয়েছে। শুক্রবার এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেন ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যদিও তিনি সরাসরি মার্কিন শান্তি রোডম্যাপের কথা উল্লেখ করেননি। তবে ইঙ্গিত দিয়েছেন, এই ২৮টি শর্ত না মানলেই ইউক্রেনকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে কঠিন শীত মোকাবিলা করতে হতে পারে। কিয়েভ নিশ্চিত করেছে যে তারা ওয়াশিংটন থেকে নতুন শান্তি প্রস্তাব পেয়েছে, তবে এর বিস্তারিত জানায়নি। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রস্তাবটিতে ইউক্রেনের জন্য একাধিক বড় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। দোনবাসের যে অংশগুলো এখনও কিয়েভের নিয়ন্ত্রণে আছে সেগুলো থেকে সেনা সরিয়ে নেওয়া, সেনাবাহিনীর আকার ছোট করা, ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ছেড়ে দেওয়া এবং রুশ ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া, বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। জাতির উদ্দেশ্যে ভাষণে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে দ্রুত আলাপ আলোচনা চলবে যাতে ইউক্রেনের স্বার্থ যথাযথভাবে বিবেচনায় আসে। তিনি আরও বলেন, কিয়েভ কিছু বিকল্প প্রস্তাবও দেবে, তবে এমন কিছু নয় যাতে মনে হয় ইউক্রেন শান্তি চায় না। জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতার সঙ্গে সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করেন। তার দাবি, ইউরোপ ইউক্রেনের পাশে রয়েছে এবং ইউক্রেন এখন রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের একমাত্র ঢাল। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপীয় কর্মকর্তাদের বক্তব্য যে মস্কো নাকি ইইউ সদস্যদের উপর হামলার পরিকল্পনা করছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।